5 মাসের মূল্যায়নের সব থেকে বড় দিকটা আমার যেটা মনে হয়েছে যে মানুষ এখনো প্রত্যাশার উপর ভিত্তি করে বর্তমান সরকার এবং তার প্রধানমন্ত্রীর প্রতি এক ধরনের ভালোবাসা এবং সমর্থনের যে বিষয়টি স্টিল নাও এখনো পর্যন্ত সেটা অক্ষুণ্ণ আছে। এই 5 মাসের মধ্যে যে কোনো সরকারের গণসমর্থন, মানুষের ভালোবাসা, সম্মতি এগুলো খুব বড় ধরনের একটি ব্যাপার। তো 24-এর গণঅভ্যুত্থানের পরে নানান ঘটনা, নানান উত্তরণ, নানান চড়াই উত্তরের পরে গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর জনাব তারেক রহমানের এই বর্তমান সরকার যে কাজগুলো ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন বলে উল্লেখ করলেন আপনি, এখন মোটা দাগের কিন্তু অনেকগুলো কাজ বাকি আছে। তার ভিতরে জুলাই সনদের প্রসঙ্গ আছে, সংবিধান মানে অন্যদের কথায় সংস্কার, আমি মনে করি সংশোধন, সংযোজন। তো কিছু দাবি ছিল যে অটোমেটিক এগুলো সংযোজন হয়ে যাবে সংবিধানে, যেটা যারা তরুণ আন্দোলনকারী ছিলেন তাদের মুখপত্র বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেটা জুলাই সনদের এই কথাবার্তা যেসব আছে, তো সংবিধান এমন একটি প্রসঙ্গ যেটি পার্লামেন্ট ছাড়া এটা করা যায় না, অর্থাৎ অটোমেটিক্যালি কিছু হয় না। 2 নম্বর হচ্ছে আপনি সংবিধান সংশোধন করলে নির্দিষ্ট সংখ্যক সদস্য মানে সমর্থনে পার্লামেন্টে এটা করতে হয়। যে কারণে বিএনপি কিন্তু বারবার এটা উল্লেখ করেছে যে জুলাই সনদ বা সংস্কার 100% বিশ্বাস করে বিএনপি, অক্ষরে অক্ষরে এটা করতে চায়। আমাদের একাধিকবার বলছেন, আপনাদের ভিন্ন নেতা আপনিও বলেছেন। হ্যাঁ, কিন্তু আমি না, আমাদের ধরেন একেবারে টপ টু বটম সবাই, এবং এখনো বলি আমি যেটা বিশ্বাস করি, এবং এই গণঅভ্যুত্থানের প্রধান শক্তি হিসাবে যারা অনেকে আছেন তার ভিতরে বিএনপির দীর্ঘ 18 বছরের যে লড়াই, সংগ্রাম, আন্দোলন, সেখানে ছাত্র থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষ, তারা কিন্তু শেখ হাসিনার সরকারের যে মানে পরিবর্তন বা পতন, অপসারণ, যেভাবে আপনি ব্যাখ্যা করেন না কেন, সেটি করতে চেয়েছে এবং লড়াই করেছে। তার দলের একাধিক নেতা গুম হয়েছে, যেমন ইলিয়াস আলী ছাত্র দলে সে একসময় সাধারণ সম্পাদক ছিল। ইলিয়াস আলী সাবেক একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিল। আমি এই কথা এই জন্যই তা বিশেষভাবে উল্লেখ করছি, ওই মাত্রার নেতাও ধরেন গুম হয়ে গেছে এবং আর ফেরত আসে নাই। তো স্বাভাবিক কারণে বিএনপির মানে অনেকে, বিশেষ করে তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি মাঝে মাঝে যেসব মন্তব্য করে, সেটা আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক তারুণ্যের যে অসহিষ্ণুতা, ধৈর্যহারা, রক্তের যে একটা টান, মানে এখনই করতে হবে। রাজনৈতিক বিষয়টা আছে না, আন্দোলন করা বা আন্দোলন অনেক কথা বলা সহজ, কিন্তু যখন আপনি সংবিধান সম্মতভাবে আইনগত দিক থেকে আপনি এটি সংবিধানের অংশ করবেন, তখন একটু সময় নিতে হবে। মানে যেমন এই যে আইন আদালতে শেখ হাসিনা ধরেন অনেকগুলো হত্যা মামলা, প্রায় 450 পৌনে 500 হত্যা মামলায় আছে, তো একটি মামলায় তার সাজা হয়েছে মানে ডক্টর ইউনূসের সময়, কিন্তু অনেকেই এখনই করতে হবে। আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিব যে তিনি দ্রুত করছেন বটে, কিন্তু তাড়াহুড়োর ওইটা অ্যাকসেপ্ট করেননি। যে কোনো মামলার আপনার যত প্রতিপক্ষই হোক, যত শত্রুগানী হোক না কেন, মামলা মানে আদালত, আদালত মানে সেখানকার আইনজীবীদের আপনার মানে সময় দিতে হবে, তাদের মানে যেটি ধরেন পক্ষে অথবা বিপক্ষে, তারা যদি কোনো প্রস্তুতির জন্য আদালতের কাছে সময় চায় আর আদালত সেটি না দেয়, তাহলে অন্য ধরনের প্রশ্ন উঠতে পারে। তো এই বিষয়গুলো ঠিকঠাক মতো এসছে। হ্যাঁ, মানে যে কোনো অপরাধের আমাদের দেশে এমন অনেক মামলা আছে 20 বছরও শেষ হয় না, এটা আমার কাছে আবার একটু বাড়াবাড়ি মনে হয়। কিন্তু বাংলাদেশের গত 24-এর গণঅভ্যুত্থানের পরে অনেক জায়গায় হয়েছে, আপনি উল্লেখ করছেন
যে আইন আদালত বিচারালয় এগুলো যে সংস্কারের কথাটা ছিল সেটা এখনো হয় নাই। বিএনপি কিন্তু ওই যে অর্ডিন্যান্সটা যেটা ডক্টর ইউনূসের সাহেবের ছিল, একাধিক অর্ডিন্যান্স বাতিল করেছে, কিন্তু এই কথাও বলেছে যে অর্ডিন্যান্সের মধ্য দিয়ে না, আরও বিস্তারিতভাবে আলোচনা সাপেক্ষে ওই প্রসঙ্গগুলো বিএনপি সরকার বা বর্তমান সরকার সামনে নিয়ে আসবে। আমার মনে হয় এই কথাটা যৌক্তিক। 4 মাস থেকে 5 মাসে পড়ছে, তো যেগুলো অর্ডিন্যান্স বাদ দিছে মানে কার ব্যাখ্যা দেয়নি এমন না, সব কটারে ব্যাখ্যা দিছে, এবং আমি বিশ্বাস করি যে হয়তো শীঘ্রই সেগুলো আবার আইন হিসাবে পার্লামেন্টে আসবে। আচ্ছা দুধ ভাই, সরকারের তরফ থেকে হাসিনাকে ফেরত আনার বিষয়ে নানা রকম কথা বলা হচ্ছে। ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রির মুখপাত্র জয় সোয়ালও বলেছেন যে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন তাকে নেওয়ার। আমাদের সাথে তো ইন্ডিয়ার একটা এক্সট্রাডিশন চুক্তি আছে, তো সেই চুক্তির আলোকে আমরা কি শেখ হাসিনাকে ফেরত আনতে পারবো, কিংবা সরকার কি সেই উদ্যোগ নেবে কিনা? সরকারের হওয়ার আগ থেকেই আমরা ভারতের কাছে কিন্তু একাধিকভাবে বলেছি, রাজনৈতিকভাবে বলেছি, আর সরকার হওয়ার পরে বাই লেটার একাধিকবার বলা হয়েছে, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতে গিয়েছিলেন এই বিষয়টা উত্থাপন করেছিলেন, আলোচনা করেছিলেন। তো ভারত কখনোই তাকে আসতে দিবে না এই কথা বলে নাই। প্রথম দিকে হয়তো কোনো চিঠি জবাব দেয় নাই বা কোনোটা ইয়ে করে নাই, কিন্তু অতি সম্প্রতি তাদের মুখপাত্র জয় সোয়াল সম্ভবত, আমি যদি ভুল না করি, এইভাবে বলেছেন তারা এই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছেন। এই পরীক্ষা নিরীক্ষা করছেন, এতদিন পর্যন্ত তারা এই কথাটা বলে নাই। আর ভারত আমাদের বিশেষ বন্ধু, একেবারে নিকট প্রতিবেশী, আমাদের 3 দিকেই ভারত। তো ভারত মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করছে। সেই দৃষ্টিভঙ্গি বা সেই কারণেও বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ। কিন্তু অনেকগুলো ঘটনা আছে যেটা বিশেষ করে শেখ হাসিনার সময়, সেই ঘটনাগুলো ভারতের সঙ্গে আমাদের দূরত্ব বাড়িয়েছে। ভারত, আওয়ামী লীগ, শেখ হাসিনা, এর বাইরে আর গত 3টে টার্ম ইলেকশনটা যে খারাপ হচ্ছে এই কথা বলে নাই। তো এই পতনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়া, পতন, এইসব ঘটনার প্রেক্ষিতে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, গত ধরেন 2 বছর তো সম্পর্ক ছিল না, এখন সেটা ওপেন করেছে, তারা ওপেন করছে, যেমন ভিসা দিচ্ছে, সীমিত দিচ্ছে, আমাদের এখানেও তারা ভিসা পাচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, ভারতের যেমন আমাদের দেশের উপরে তাদের স্বার্থ আছে, আমাদেরও স্বার্থ আছে, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, চিকিৎসা, এগুলো আছে। কিন্তু এই সম্পর্কটা তো বিএনপি বিশেষত সমমর্যাদার ভিত্তিতে হোক, এটা আমরা চাই। বড় ভাই ছোট ভাই না। মুক্তিযুদ্ধের কালীন সেই কৃতজ্ঞতা তো আমরা সব সরকারই জানিয়েছে, কিন্তু সেই সময়টাকে, পরবর্তী সময়টাকে এখন, যেমন সীমান্তে আমাদের যে মানুষ হত্যা, যে কোনো দেশে সীমা অতিক্রম করলে গ্রেপ্তার করা হয়, বিচারও হয়, আবার এক সময় ফেরত আইনগত দিক থেকে ফেরত পারে, কিন্তু একের সরাসরি গুলি করে হত্যা। আমি তো জানি না সে কে ভালো না খারাপ, গুলি করে মেরে ফেললাম। যেমন এর আগের সরকার, শেখ হাসিনা সরকার, এটা আপত্তিকর কথা বলেছিল, কেন সেখানে যায় ক্রিমিনাল না হলে। তা আমার কাছে মনে হয়েছে যে এমন অনেক সীমান্তবর্তী অঞ্চল আছে, একই বাড়ির মাঝখান দিয়ে, মাঝখান সীমান্ত, এখনো সে ওইদিকেও মানুষ বাস করে, ওই ঘরে বারান্দায়, এখানেও করে। আমি ছবি যেটা দেখছি, তো এটা আছে। হ্যাঁ, তো সেই জায়গাটায় আর আমাদের তো মেরে ফেলতে হবে, ক্রিমিনাল হলো তো তার জাস্টিস পাওয়ার অধিকার আছে। আমার লোক যদি ওদিকে যায় অ্যারেস্ট করতে পারে, ওদের লোক যদি এইখানে খারাপ কাজে আসে অ্যারেস্ট করতে পারে। এই ঘটনা তো এড়িয়ে যাচ্ছে না কোনো সরকার, কিন্তু এইসব কারণে একটা সম্পর্ক খারাপ হয়েছিল। তো আমার মনে হয় যে এখন বর্তমান সরকারও চাই সম্পর্ক উন্নয়ন, ওরাও চায়, এবং আমার মনে হয় বেশ পরিবর্তিত পরিস্থিতিতে একটি অবস্থা। তবে সেটাই স্পষ্ট করে বলি, সমমর্যাদার ভিত্তিতে যদি হয়, সেটাও একটি স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশ, হ্যাঁ, স্বাধীন সার্বভৌম দেশ। তাদের ভালো মন্দ আছে, আমাদের ভালো মন্দ আছে, তাদেরও রাজনৈতিক ঘটনা আছে, আমাদের রাজনৈতিক ঘটনা আছে। যেমন বলি যে ওখানে এবার
ওই যে ওয়েস্ট বেঙ্গলে যে নির্বাচনটা হলো অতি সম্প্রতি বিজেপি ক্ষমতায় আসছে, তো ওখানকার যে বর্তমান মুখ্যমন্ত্রী তার ভাষাটা, হ্যাঁ শুভেন্দু সাহেব, তার ভাষাটা একটু মানে তারা মাঝখানে তো এক ধরনের যে পুশিনের, শুধু পুশিন না, ওখানকার অনেক রাজনৈতিক নেতারা বলেছে আমাদের রংপুর দখল করবে, আমাদের চট্টগ্রাম দখল করবে। তো হয়তো এটা রাজনৈতিক ভাষা, তাদের দলের লোককে চাঙ্গা করার জন্য বসে, কিন্তু এত নিকট প্রতিবেশী দায়িত্বশীল একটা রাজনৈতিক দলের, যেমন আমরা এখনই যুদ্ধ করে কলকাতা দখল করবো, এইটা যদি দায়িত্বশীল কোনো নেতা এখানে বলে, এটা আমি মনে করি এটা উপরেও তো তার একটা রিয়াকশন হয়, অবশ্যই রিয়াকশন হবে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মানে এটা শত বছর বলে হাজার বছরের একটা ঐতিহ্য আছে, পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা আলাদা ধরনের একটা ঘটনা আছে আমাদের দেশে। কিন্তু আমাদের এই যে ঠেলাঠেলিটাও পত্রিকা, ওখানকার পত্রিকা অন্যভাবে লিখে দেয়, আরে ভাই ভাইও তো গন্ডগোল হয়। তো একটা নিকট প্রতিবেশী দেখা গেলো একটা বেড়া দিতে গিয়ে একটু হাতাহাতি হয়েছে, ওখানে এমনভাবে কিছু পত্রিকা আছে লিখে দিল, এখানেও আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে যেটা খুব খারাপ পরিস্থিতির দিকে গিয়েছিল, এখন অনেকটা বেটার, অনেক বেটার। আচ্ছা, তবে আবার আমাদের দেশের প্রসঙ্গে আসি। আমরা অনেক ক্ষেত্রে এই সরকার সাফল্য, 5 মাসে অনেক সাফল্য দেখিয়েছে, অনেক মানে জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে, অনেক কল্যাণকর কাজ করেছে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আবার সম্প্রতি চালু করার ঘোষণা দেওয়া হয়েছে প্রবাসী কার্ড। কিন্তু একটা দিক সবাই খুব দৃষ্টি দিচ্ছে, সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সেইভাবে আমরা উন্নত দেখছি না, এবং বিভিন্ন জায়গায় প্রতিদিনই কোনো না কোনো একটা ঘটনা ঘটছে যেটা সরকারকে বিব্রত করছে। আপনার কাছে মনে কেন আমরা এইটা পারছে না সরকার? এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সেটি হচ্ছে 24 পরবর্তীতে একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা কোনো রকম গণতান্ত্রিক রীতিনীতি, নিয়ম, কনভেনশন কিছুই মানে না। তারা মনে করে তাদেরই একমাত্র দাবি আছে, তারাই সব করবে। তো এইভাবে তো দেশটা চলতে পারে না। সে তরুণ হোক, মধ্যবয়স, বৃদ্ধ, যাই হোক, আপনার স্বাভাবিক অবস্থা হচ্ছে আইনের শাসন। আমার কেউ যদি মানে অপরাধ করে, সে তখন অপরাধী, সে কোনো দলের লোক না, সে মানে সরকারি হোক, বিরোধী দল যে লোকই হোক, তাকে আইনের আশ্রয়ে যেতে হবে। কিন্তু আমি আন্দোলন করেছি, আমি অমক করেছি, আমি কেন এখানে যাবো? এই কিছুদিন আগেও হয়তো আপনি লক্ষ্য করছেন বিভিন্ন থানাতে, বিশেষ করে সুনামগঞ্জ না সিলেটের দিকে এক ছেলে কিভাবে সে পুলিশকে মানে প্রকাশ্যে বলছে থানার মধ্যেই বসে যে আমি অমক পুলিশ অফিসারকে হত্যা করছি এবং পুরাই মারছি। তো এই যে দৃষ্টিভঙ্গিটার মানে হাতে তুলে নেওয়া, তো এটা তো হত্যাকাণ্ডের ঘটনা ছিল না, এটা জনবিস্ফোরণের ঘটনা ছিল। কোনো পুলিশ সদস্য বা বৈরী কোনো রাজনৈতিক দলের সদস্যকে হত্যা করতে হবে এরকম কিছু ছিল না, কখনো না। এর হিট অফ দ্য মুভমেন্ট হয়তো কিছু ঘটে যেতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু সেটাই লক্ষ্য না। কারণ দেখবেন এখানে গৃহবধূ, আমাদের মা, খালা বা চাষি, এরা কিন্তু দেখবেন যে কাকাই বাচ্চাটা নিয়ে সে রাস্তায় নামছে, সে শুধু নামে নাই, হয়তো কোনোদিন সে মিছিল করে নাই, কিন্তু গণঅভ্যুত্থানের 4, 5, 6 এগুলো তারা রাস্তায় ছিল। এমন কোনো শ্রেণী পেশার মানুষ ছিল না। তরুণদের সংখ্যা বেশি ছিল, কিন্তু সব শ্রেণীর মানুষ এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তো এই যদি স্প্রিড হয় আপনার, এই তরুণরা এখন যদি বিভ্রান্ত হয়, আমি বলবো গণঅভ্যুত্থান করাটা সবচেয়ে বড় কথা না, যেমন স্বাধীনতা আনাটা বড় কথা না, রক্ষা করাটাই আছে মুখ্য। সেই স্প্রিটটা তো আমরা যদি মনে করি যে এখন এটা পাড়ায় ডাকাত পড়েছে, আগে তো তরুণরা ঝাঁপিয়ে পড়বে রক্ষার জন্য, এটা তাই না? এই জিনিসটা আমাদের দেশে হয়ে আসছে। যারা বয়স্ক মানুষ বা তারা কি হয়তো তাদের সঙ্গে থাকে, তারা কি ওটা পারে। গণঅভ্যুত্থানটা ওইভাবে হয়েছিল। সেই জন্য আজকে আইন শৃঙ্খলার যে প্রশ্নটা আসছে, আমার কাছে মনে হয়েছে তরুণদেরকে আরো ধৈর্যশীল হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আমি আগেও বলেছি, মানে এই গণঅভ্যুত্থান অস্থিরতা যেমন সৃষ্টি করছে, দায়িত্ব বাড়াইছে। আমাকে সেই দায়িত্ব নিতে হবে, কিন্তু আইন আমি নিজের হাতে তুলে নিতে পারি না। আইন যে পালনকারী পুলিশ বা ওই যে বিজেপি
বা যে মানে যারা ল এনফোর্সিং এজেন্সি সবাইকে হেল্প করতে হবে। হেল্প করতে হবে। তাদের ভিতরে খারাপ লোক থাকতে পারে না, থাকতে পারে, কিন্তু আমি টোটাল বাহিনীকে আমি চিহ্নিত blame করা না ব্লেম করা। সভ্য সমাজে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া সভ্য সমাজ কল্পনা করা যায় না। কল্পনা করা, আপনি যে দেশে ইউরোপের থেকে শুরু করে যেখানে যান, মানে কম বেশি উপস্থিতি থাকবে, কিন্তু আমি তাদেরকে শত্রু জ্ঞান করে যদি চলি আইন শৃঙ্খলা, এটা খুব কঠিন এবং এটা রক্ষা করা অপয়া। ঠিক আইন শৃঙ্খলা বাহিনী আবার এটা তাদেরকেও আবার একটু রিয়েলাইজ করতে হবে, রিয়েলাইজ করতে হবে যে চোখের সামনে অনেক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু তারা এগিয়ে আসছে না, তখন মানুষ আবার ক্ষুব্ধ হয়। তাদের তৎপরতা বাড়াতে হবে এবং যে ঘটনায় 24-এ ঘটুক না কেন, যে ঘটনায় ঘটুক, এই জন্যই বলছি সেটা বিচারে যেমন সরকারের দায়িত্ব আছে, অন্যায় যদি ঘটে থাকে, কিন্তু সেটাকেই মুখ্য করে নিয়ে, কারণ ওই পরিবর্তনকে স্বীকার করতে হবে। এখন যেই মানে এই পরিবর্তনের বিপক্ষে থাকলো তাকে এই পরিবর্তনের পক্ষে আসতে হবে, মেনে নিতে হবে, তাহলে পরে আপনার একটা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, সমাজে একটা শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ ঠিক হবে, ঠিক করতে হবে। আর একটা জিনিস আমি শেষ করি, সেটা হচ্ছে যারা অপরাধী, যারা দুষ্কর্মের সঙ্গে যুক্ত আছে, শুধু যে খুনাখুনি তা তো না, আমাদের সমাজের সব থেকে ভয়ঙ্কর ব্যাধি হিসাবে দেখা দিয়েছে সেটা হচ্ছে মাদক। এই মাদক মানে এতটা আমার কাছে মনে হয়েছে, এটা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, একটা যখন মাদকাসক্ত একটা মানুষ না, সে তার বাপকেও মাকেও আঘাত করে বসছে, তাহলে এরা সমাজে যে কোনো জায়গায় একটা খারাপ কাজ করে ফেলতে পারে। মানে মাদকের ব্যবহার এবং মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে সবাইকে সচেতন এবং সরকারকেও পুলিশ বাহিনীকেও করতে হবে, খুব শক্তভাবে দমন করতে হবে। না হলে আমাদের তরুণ সমাজ একটা দেখলেন না, একটা প্রবণতা মানে অতীতে হয়েছে, পরীক্ষা না দিয়েই আপনার পাস, হ্যাঁ, এখন এই ছেলে এগুলো যে পাস, হ্যাঁ একটা সাময়িকভাবে পাস হলে সার্টিফিকেট দিল, কিন্তু তাদের তো এক সময় মেডিকেলে যেতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ে যেতে হবে বা ভালো ইনস্টিটিউটে যেতে হবে, তো এই পাশের গুরুত্ব থাকে না। এমনকি চাকরির সময় এই সার্টিফিকেট কোন সালে জিজ্ঞাসা করলে তখন তাদের পাশের একটা বিষয়, একটা আমাদের স্বাধীনতার পরপরে অটো পাস বলে একটা পরীক্ষা, তারা পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে তারাও বুঝছে যে এটা অবহেলার শিকার হচ্ছে, তো এখন আমি কেন সেটা হতে দেব? এই যে সচিবালয়ে ঢুকে পড়লাম, আমাদের অটো পাস দিয়ে দিতে হবে, এটা কোনো ভালো লক্ষণ না। এখনো দেখলাম এই আন্দোলনও এইসব কথা সোশ্যাল মিডিয়াতে আসছে, আবার এর বিরোধিতাও কিন্তু তরুণরা করছে, যারা পড়ে না, যারা শিক্ষার সঙ্গে সরাসরি মানে ক্লাসরুমের সঙ্গে সম্পৃক্ত না, তারাই শুধু এইগুলো চায়, আর যারা পড়ে তারা এই অটো পাস নিবে কেন?